সবাইকে নমস্কার, আদাব এবং শুভেচ্ছা। বানানের ওপর কিছু বলতে হবে কিছুটা সময় ধরে। আশা করি এই এই নিরস বিষয়টা খানিকটা সরসতা দিয়ে সহজ করে আমরা একসঙ্গে বোঝবার চেষ্টা করব। আমি তো পাউডার টাউডার মেখে বসিনি, কাজে একটু মুখ চকচকে হতে পারে, ঘাম টামও দেখা যেতে পারে, সেটা আমি ক্ষমা করতে বলে দিচ্ছি। যেটা দিয়ে আমি প্রথম শুরু করব সেটা হলো একটা সামাজিক সমস্যা। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে আমাদের একসঙ্গে অনেকগুলো ভাষা ব্যবহার করতে হয়। এমনিতে তো সমস্ত বাঙালিকেই ইংরেজি শিখতে হয়। নমস্কার মোস্তাফিজুর। তো ইংরেজি শিখতে হয়, তাছাড়া ধর্ম অনুযায়ী আমরা নানা ভাষা শিখি, এবং তার ফলে হয় কি, এই ভাষাগুলোর কিন্তু গায়ের জোর আলাদা আলাদা। ইংরেজি ভাষার গায়ের জোরটা অনেক বেশি। সারা পৃথিবীর ভাষা, আমাদের উচ্চশিক্ষার ভাষা, আমাদের কারিগরি শিক্ষার ভাষা। ফলে আমাদের মায়েরা ভাবে যে ছেলেমেয়েরা ইংরেজি না শেখালে তাদের একেবারে রসাতলে যেতে হবে, ইংরেজি শিখতে হবে। আমিও সেটা বলি, ইংরেজিটা শিখতেই হবে। বাইরে চাকরি করতে যেতে হলে, বিদেশে যেতে হলে, উচ্চশিক্ষার জন্য শিখতেই হবে, কিন্তু মাতৃভাষাকে ভুলিয়ে দিয়ে নয়। সেটা অনেকেই তাই করেন, যে মাতৃভাষাটার ওপর ততটা জোর দেন না, ইংরেজি ভাষাটার জন্য একেবারে প্রাণপণ লড়ে যান, মাটি কামড়ে পড়ে থাকেন। এবং সেই জন্যই ইংরেজির বানানটা শেখাতে আমাদের বাবা মা, স্কুলের মাস্টারমশাই, দিদিমণিরা যত যত্ন নেন, বাংলা বানান শেখাতে তত যত্ন নেন না। এটা হলো একটা সামাজিক সমস্যা, সমাজের মনস্তত্ত্বের সমস্যা। এখন বলতেই পারে যে ওমা, ইংরেজির বানান তো একটা ঠিক হয়ে আছে, অভিধান দেখলেই পাওয়া যায়। বাংলা বানান তো ঠিক নেই। বাংলা বানান তো এক একজন এক এক রকম বলেন, এক একজন এক এক রকম করেন। এই কথাটা অর্ধ সত্য, পুরো সত্য নয়। অর্ধ সত্য এই কারণে যে সত্যি সত্যি বাংলা ভাষার মুদ্রণের ইতিহাস তো খুব বড় নয়। এই ধরা যাক যে 1778 সালে প্রথম বাংলা অক্ষর, আমি ভালো থাকো, প্রথম বাংলা অক্ষর ছাপা হলো হ্যালহেডের বইটাতে। তো 1778 থেকে 2020 অন্যান্য দেশের মুদ্রণের ইতিহাসের সঙ্গে তার তুলনাই হয় না। তো তারা আরো 300-400 বছর আগে থেকে, চীনারা তো অনেক আগে থেকে মুদ্রণ করছে। ফলে এই 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 সময়ের সঙ্গে সঙ্গে বানানটা কিভাবে ঠিক হবে তার একটা সম্পর্ক আছে। সেই কারণেই বানান নিয়ে চিন্তা 19বিংশ শতাব্দীতে শুরু হয়েছিল। প্রেসের কর্মচারীরা, প্রেসের লোকেরা এক ধরনের সংস্কৃত অনুসারী বানান ঠিক করে দিয়েছে। আমি শুনেছি যে তখনকার দিনে ভাটপাড়ার পণ্ডিত মশাইরা প্রুফ দেখতেন, তারা একভাবে বানান ঠিক করে দিয়েছিলেন সংস্কৃতের মতো করে। যেমন পক্ষীটা সংস্কৃতে ক্ষয় দীর্ঘইকার আছে, বাংলাতেও পাখি তারা এরকম দীর্ঘইকার দিলেন। পর্ণ থেকে পান এসছে, ফলে পানেও তারা মূর্ধন্য রাখলেন, পর্ণ যেহেতু মূর্ধন্য আছে। এইরকম করে তারা একটা ঠিক করে দিয়েছিলেন। সেটা আমি বলবো এই ঠিক করাটা দরকার ছিল, যদিও তার পেছনে যুক্তিটা খুব কম ছিল, যে আমরা একটা ভাষাকে ভক্তি করি, তার নকল করে আমরা আমাদের ভাষা, যেটা একদম সম্পূর্ণ আলাদা ভাষা, সেটার বানান আমরা ঠিক করে দিচ্ছি।
ভালো থাক দেবাশিস। তো তারপর থেকে আমি বলবো 1878 পর থেকে আস্তে 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 একাধিকবার বানান সংস্কার করা হয়েছে। আপনারা সেটা জানেন, আগের বক্তৃতায় সেটা আপনারা শুনেছেন যে প্রমথ চৌধুরী সবুজ পত্রে এক ধরনের বানান চালু করেছিলেন সুনীত কুমার চট্টোপাধ্যায়ের অনুসরণে বা পরামর্শে, বলবো না। সেই বানানটাই আবার প্রবাসী পত্রিকায় 1925 সালে 1332 সালে বেরিয়েছিল। কিন্তু যেহেতু ক্রমশ চলিত ভাষা আসছে সাহিত্যে এবং চলিত ভাষার উচ্চারণ সাধু ভাষার উচ্চারণ থেকে তফাৎ হয়ে যাচ্ছে, তার ফলে রবীন্দ্রনাথ, আপনারা সবাই জানেন, 1935 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চিঠি লিখলেন। এই অসঙ্গতি, অসামঞ্জস্য এগুলো ঠিক করে একটা বানানের নির্দিষ্ট চেহারা দিতে কলকাতা বিশ্ববিদ্যালয় উদ্যোগী হোক। শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার সমিতি তিনি তৈরি করলেন রাজশেখর বসুর সভাপতিত্বে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় নয়, রাজশেখর বসুর সভাপতিত্বে। এবং আপনারা জানেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান নীতি, যেটা 1937 সালে তৃতীয় সংস্করণ হিসেবে বেরোলো, সেই নীতিটা মোটামুটিভাবে অনুসরণ করে পরবর্তী যে সমস্ত সংস্কার, বিশেষ করে এই 1990-92 সালে বাংলা একাডেমির যে সংস্কার, এমনকি ঢাকার বাংলা একাডেমির যে সংস্কার, যাদের শেষ পুস্তিকা আমি দেখেছি 2013 সালে, এই সমস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ভিত্তিটাকেই গ্রহণ করেছে। ভিত্তিটা কি সেটাও নিশ্চয়ই আপনারা আগের দিন শুনেছেন, যে তৎসম শব্দ। এই তৎসম শব্দ ছেলেমেয়েরা ব্যাকরণে পড়ে, কাকে তৎসম শব্দ বলে, পড়ে, কিন্তু হয়তো পুরোটা বোঝে না সত্যি সত্যি তৎসম শব্দ কিরকম। তৎসম শব্দটি অবিকল সংস্কৃত শব্দ একেবারেই না। তৎসম শব্দ হচ্ছে সেই শব্দগুলো যেগুলো বানান আমরা সংস্কৃতের মতো রাখার চেষ্টা করেছি, কিন্তু উচ্চারণ একেবারেই বদলে দিয়েছি। অনেক ক্ষেত্রে উচ্চারণ আমরা সংস্কৃতের মতো করতে পারি না, বানানটাই করতে পারি। এটা নিয়েও পরে আমরা বলবো যে সমস্যা হচ্ছে বিশ্বজিৎ কিছু, এটা নিয়ে আমরা পরে বলবো যে সংস্কৃতের বানান আমরা কতটা রেখেছি, কতটা রাখতে পারি, কতটা পারবো না। কিন্তু তৎসম শব্দগুলো সম্বন্ধে যেন এই ধারণাটা পরিষ্কার থাকে, যেগুলো অধিকাংশ সংস্কৃতের বানানটা আমরা অনুসরণ করি, কিন্তু সংস্কৃতের উচ্চারণ আমরা করতে পারি না। ফলে যেটা হয়তো ধিয়া পাকা হবে, সেটাকে আমরা বলি অধ্যাপক। যেটা হয়তো শাসানা হবে, আমরা বলি শাসন। যেমন শ্মশানা হবে, সেটাকে আমরা শ্মশান বলি। ভালো থাকো সেটা। তো এই যে ব্যাপারগুলো, যে তৎসম শব্দের বানান মোটামুটি সংস্কৃতের অনুকরণে আমরা রক্ষা করব। তৎসম ছাড়া আর কি শব্দ আছে আমাদের ভাষায়? অনেক শব্দ আছে, সব ভাষাতেই থাকে। সব ভাষাতেই খানিকটা থাকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু শব্দ। যেমন ইংরেজিতে কিছু গ্রিক শব্দ আছে। এই গ্রিক শব্দগুলো, প্রসেনজিৎ ভালো থাকে, এই গ্রিক শব্দগুলো বানান তারা রেখে দিয়েছে, বদলায়নি, আমাদেরই মতো। কিন্তু তারা, আমি বলবো, আরো অবৈজ্ঞানিক ভাবে। সাইকোলজিতে আগে একটা পি কেন থাকবে, কেমন এইরকম ইংরেজি গ্রিক শব্দের বানান রেখে দিয়েছে। থাইসিসে আগে একটা পি আছে, তো এইরকম রেখে দিয়েছে। তো ওইরকম লাতিন শব্দেরও অনেক বানান তারা রেখে দিয়েছে, যদিও লাতিন উচ্চারণ তারা করে না, গ্রিক উচ্চারণ তারা করে না। এবং এমনকি জার্মান নলেজ, এই নলেজ একটি এটা রেখে দিয়েছে, কোনো দরকার নেই। অবৈজ্ঞানিক
এটা নিয়ে ইংরেজি ভাষা, হ্যাঁ দেবযানী ভালো থাক, ইংরেজি ভাষার যে মানুষেরা বর্ণর্স বিশেষ করে তারা ভয়ঙ্কর তর্ক বিতর্ক করেছেন, ইংরেজির নতুন বানান উচ্চারণ সম্মত হোক বলেছেন, কিন্তু কিছু এগোয়নি। ইংরেজির সত্যি সত্যি বানান সংস্কার কিছু এগোয়নি, তা আমাদের মতো অবৈজ্ঞানিক আছে, কিন্তু সেটা সবাই মেনে নিয়েছে। তার ফলে অবৈজ্ঞানিক বানানো, ফরাসি বানানো যথেষ্টই অবৈজ্ঞানিক, ফলে এগুলো তারা মেনে নিয়েছে বলে অভিধানে একরকম দেখা যাচ্ছে। বাংলায় কি সেরকম চেষ্টা হয়নি? বাংলায় চেষ্টা হয়েছে। আমি তো বললাম যে সবুজ পত্রে সুনীতি কুমারের একটা নীতি তৈরি হয়েছে, যে তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় যে নীতিটা তৈরি করে দিলেন, সেই নীতিটাকে আমরা অল্প বিস্তর এদিক ওদিক করে আমরা এখনো মেনে চলেছি। এটা নিয়ে বৈপ্লবিক প্রশ্ন যে ওঠেনি তা নয়, অর্থাৎ এটাই বা আমরা কেন মানব, আমরা কেন উচ্চারণ অনুযায়ী বানান করব না, যাই উচ্চারণ করি না কেন। ওই যে বললাম অধ্যাপকা, এটাকে আমরা অধ্যাপক বলি, তাহলে অধ্যাপক ও দয়সন্ত ধয়াকার পয়কার কয়সন্ত লিখবো না কেন? এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, বাংলা একাডেমিতেও আমরা তর্ক বিতর্ক করেছি, কিন্তু এটা বলেছি যে অনেকগুলো যুক্তি আছে। একটা যুক্তি হচ্ছে যে সমস্ত ভারতের, উত্তর ভারতে দেবনাগরী জাতীয় যত অক্ষর আছে, অসমিয়া হোক, বাংলা হোক, ওড়িয়া হোক, দেবনাগরী হোক, গুজরাটিটা একটু আলাদা দেবনাগরী থেকে, কিন্তু সামান্যই আলাদা, গুরমুখী হোক, তাতে তৎসম শব্দের বানানগুলো মোটামুটি একরকম আছে। আমরা বাঙালিরা যদি আলাদা হয়ে যাই, তাহলে আমাদের অদ্ভুত রকম দেখতে হবে, হয়তো অন্যদেরও সেটা শিখতে অসুবিধা হবে। আর শিখতে অসুবিধা হওয়ার মানে হচ্ছে বাঙালিদের যে শিখতে হবে না তা কিন্তু নয়, কারণ কজন বাঙালি আমরা উচ্চারণটা ঠিক বুঝি, হয়তো উচ্চারণটা করি, কিন্তু আমরা সেই উচ্চারণটা লিখতে পারবো কজন বাঙালি, এটা নিয়ে আমাদের খুব সন্দেহ আছে। আমি যা উচ্চারণ করছি সেইটাই ঠিক ঠিক লিখবো, এটা নিয়ে আমার সন্দেহ আছে। বিজয় ভালো থাকবে। তো এরকম, তাছাড়া যে সমস্যাগুলো আছে, আমি ঢাকার বাঙালি, তিনি তো এই যে যেটাকে আমরা মান্য চলিত ভাষা বলি, তারই তো বানান, মূল বানানটা মান্য চলিত ভাষার, উপভাষার বানান নয়। কিন্তু উপভাষা অনেকেই বলেন, পুরুলিয়ার মানুষেরা বলেন, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষেরা বলেন, ঢাকার মানুষেরা বলেন, চট্টগ্রামের মানুষেরা বলেন বাংলা ভাষা নানা উপভাষা। তারা যখন চলিত ভাষা বলেন, তারা অনেক সময় চলিত ভাষার একদম হুবহু যে উচ্চারণটা, সেটা তারা বলেন না, বলা সম্ভবও নয়। সুজিত ভালো থাকবে, বলা সম্ভব নয়। তো কাজেই তাদের মতো করে উচ্চারণ, সেই উচ্চারণটা তারা যখন লিখবেন, তখন সেটা এদিক ওদিক হয়ে যেতেই পারে। কাজে উচ্চারণ অনুযায়ী বানান পৃথিবীর খুব কম ভাষাতেই আছে। এক ইটালিয়ানের কথা বলা হয়, চেক ভাষা একটা, আগেকার চেকোস্লোভাকিয়া যেটা ছিল, এখন চেক আলাদা হয়ে গেছে। চেক ভাষা, ইটালিয়ান ভাষা, আর পুরনো গ্রিক টিক লাতিন ভাষা এগুলো ছিল, সংস্কৃতের ছিল। এখনকার খুব বেশি ভাষার উচ্চারণ অনুযায়ী বানান নেই, ফলে আমাদের এই একটা মধ্য পন্থা মেনে নিতে হচ্ছে যে হ্যাঁ, অপর্ণা ভালো থাকবাও, তো মেনে নিতে হচ্ছে যে এই বানানের নীতি একটা, যেটা বড় রাস্তা কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে, এই রাস্তাটা দিয়েই আমরা হাঁটবো। বড় রাস্তা তৈরি করে দিয়েছে এবং কিছু অলিগলি তৈরি করে দিয়েছে, তাতে আমরা ছোটখাটো অদল বদল করতে পারি, করেওছি, কিন্তু মোটামুটি বড় রাস্তা এটা কলকাতা বিশ্ববিদ্যালয় ঠিক করে দিয়েছে, সেটাই আমরা মেনে চলেছি। বড় রাস্তাটা কি? বড় রাস্তাটা হচ্ছে তৎসম শব্দের সংস্কৃতের মতো বানান।
এইকে বলেও আমি আবার খানিকটা তার সঙ্গে যোগ করছি। এটা হয়তো আগের মানুষেরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন তারা হয়তো অনেক ঠিক লক্ষ্য করেননি বা গুরুত্ব দেননি যে প্রচুর শব্দের, সংস্কৃত শব্দেরই দুটো করে বানান আছে। কোথাও কোথাও তারা বলেছেন দুটো করে বানান আছে, কোনটা নেব আমরা? যেমন হ্রস্বই দীর্ঘইকারের ব্যাপার আছে, হ্রস্ব দীর্ঘকারের ব্যাপার আছে, তালবস্য দন্তস্বর ব্যাপার আছে। যেমন উদাহরণ দিচ্ছি আমি একটা করে, যেমন অবন্তী, অবনী, জননী, যুবতী। হ্যাঁ, একদম ঠিক তাই। মিশনারি স্কুলে পড়ার জন্য নয় শুধু, মিশনারি অনেক স্কুলে আমি অশেষ চক্রবর্তীর কথায় একটু আমি আমি সাড়া দিচ্ছি। মিশনারি অনেক স্কুলে কিন্তু বাংলাটা খুব ভালো করে পড়ানো হতো বলে আমি জানতাম। সেন্ট জেভিয়ার্সে যেমন হতো, বা এখানে সেন্ট লরেন্স স্কুল কলকাতা, মিশনারি স্কুলে খুব যত্ন করে বাংলা শেখানো হতো। কিন্তু ইদানিংকালে যেটাকে ইংলিশ মিডিয়াম বলি আমরা, ইংরেজি মাধ্যম, সেখানে বাংলাটাকে একটু কম গুরুত্ব দেওয়া হয় বলে আমার ধারণা। মানে ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু আমি দেখেছি তারা বলে দেন এটা ভুল কথা, কখনো বাংলা বলবে না, বাড়িতেও ইংরেজি কথা বলবে। অর্থাৎ বাংলা ভাষাটাকে ভুলে যাও, বাংলা ভাষাটাকে তুমি অপমান করো, বাংলা ভাষাটাকে তুমি অবহেলা করো, তাহলে ইংরেজি শিখতে পারবে। এটা অত্যন্ত ভুল কথা বলে আমি মনে করি। যে জন্য আমি নিজেই ইংরেজি শেখানোর নানা রকম কায়দা কানুন ছেলে মেয়েদের শেখাবার চেষ্টা করেছি। এটা আমার সারা জীবন ধরেই আমার এই কাজটা চলছে। যাই হোক, তো এই যে সংস্কৃতের দুটো করে বানান আছে, যে অবনী, অবন্তী, যুবতী, জননী, কোনটা আমরা নেব? এখন অবশ্যই অনেকগুলো দীর্ঘদিন ধরে অভ্যাস হয়। যেমন যুবতী আমরা দীর্ঘইকার দিয়ে, তয় দীর্ঘইকার দিয়ে লিখেছি, এখন দেখতে কিরকম লাগে। জননী কিরকম লাগে। হ্রস্বইকার দীর্ঘইকারের সঙ্গে স্ত্রীলিঙ্গের কোনো সম্পর্ক নেই। যেমন এই যে শ্রেণীটা নিয়ে খুব হইচই হচ্ছে। শ্রেণীটা দীর্ঘইকার দিয়ে একদিন লিখে এসছি, হঠাৎ দেখা গেলো বাংলা একাডেমি বলে দিল না, মূর্ধন্যের হ্রস্বইকার দিয়েও লেখা চলে। কেন বললো বাংলা একাডেমি? যে বিদ্যাসাগর মশাইয়ের ব্যাকরণ কৌমুদীতে, পূজা ভালো থাকবো, ব্যাকরণ কৌমুদীতে দেখা গেল বলেই দিয়েছেন যে হ্রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, তার মধ্যে একেবারে প্রথমে শ্রেণী কথাটা আছে, স্ত্রীলিঙ্গ কিন্তু হ্রস্বইকারান্ত। ফলে বাংলা একাডেমি একটা নিয়ম করেছে যে মোটামুটি ভাবে খুব বেশি অভ্যাসে না লাগে, দুটোই লেখা যায়, কিন্তু খুব বেশি অভ্যাসে না লাগে, বাংলার উচ্চারণের সঙ্গে সঙ্গতিপূর্ণ যা হ্রস্বই। আমাদের তো দীর্ঘই উচ্চারণ নেই, আমাদের দীর্ঘ উচ্চারণ নেই। সেই কারণে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে হ্রস্ব স্বরের চিহ্নের দিকে এগোবো। এই জন্য অনেকেই আমরা অবন্তী, অবনী এখন লিখি। শ্রেণীটা তো কাগজই নিয়ে নিয়েছে, অনেকেই নিয়ে নিয়েছে। আর হ্রস্বকার, এটা রবীন্দ্রনাথই করেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন। যেমন শ্রীপর্ণা, ভালো রাখো বাবা, রবীন্দ্রনাথ করেছেন যে উষাটাকে উনি দেখেছেন, বিদ্যুৎশেখর শাস্ত্রীর মতো সংস্কৃতজ্ঞ পণ্ডিতেরা ছিলেন, তাদের দেখে এবং দেখেই উষাটাকে হ্রস্ব করে দিয়েছেন, এই প্রত্যুষটাকে হ্রস্ব করে দিয়েছেন। এইরকম রবীন্দ্রনাথই আমাদের সেই উৎসাহটা দিয়েছেন যে এটা করা যায়। ফলে এখন উষা, যদি আমি জানি না গুয়াহাটিতে উষারঞ্জন আপত্তি করবে কিনা, উষা বানানটা বাঙালিরা এখন হ্রস্বকার দিয়ে লেখা চেষ্টা করছে, লিখছে সবাই, আমি বলবো না। তো এইরকম তালবস্য দন্ত সায়ক, সায়ক কথাটার মানে হচ্ছে তীর, তীর ধনুকের তীর। এটা দন্তস্ব দিয়েও আছে, তালব্য দিয়েও আছে। কিশলয়, কিশলয় কথাটা দন্তস্ব দিয়েও আছে, তালব্য দিয়েও আছে। আমরা কোনটা নেব? আমরা বলেছি দেখো, বাঙালির জিভে দুটো স আছে, কিন্তু একা যখন একটা স, তখন সবসময় সেটা তালব্য স। একা, সেটা বানানে যাই থাক, বানানে
সাবান দন্তস্ব আছে, কিন্তু এটা তালব্য স উচ্চারণ করি আমরা। ষাঁড় মূর্ধন্য ষ আছে, কিন্তু আমাদের উচ্চারণ তালব্য স। এই তালব্য স যে একটা বিশেষ ধ্বনি, এটা বানানে যাই থাক, বাঙালি জিহ্বায় একলা থাকলে স হয়। কিন্তু যুক্ত ব্যঞ্জনে কখনো কখনো দন্তস্ব উচ্চারণ আমরা করি, সেটা আস্ত, ব্যস্ত, স্থান, এগুলোতে আমরা দেখি। আমি যদি আমি বেশি বেশি বলি তাহলে আমাকে বলো, স্যার একটু আস্তে আস্তে বলুন। কারণ আমাদের তথাকথিত পণ্ডিতদের এইটাই গন্ডগোল, যে নিজের বিষয়টা বলবার সুযোগ পেলে উৎসাহের বসে অনেক অনেক বেশি বেশি করে বলে ফেলি, তখন হয়তো সকলে সেটা মানে একটু ধীরে সুস্থে পেলে ভালো লাগে। যাই হোক, সবাই যারা শুনছো তারা ভালো থাকো। আমি ওই কথাগুলোতে আবার ফিরে যাচ্ছি। তো এইটা একটা মোটামুটি নীতি হয়েছে, যে বিকল্পগুলো বাঙালির উচ্চারণের কাছাকাছি সেগুলো আমরা গ্রহণ করি। হর্ষইকার, হর্ষৌকার, তালব্যস্ব, এগুলো আমরা গ্রহণ করি। যেন কিশলয়টা এখন আমরা তালব্যস্ব ছাড়া আর দেখি না, সহায়কও তালব্যস্ব ছাড়া আর দেখি না। হ্যাঁ, এই পরিষেবা খুব ভালো, পরিষেবাটা খুব ভালো। আমি বলছি পরিষেবাটা পরিষেবাটা এই সংস্কৃতের অন্ধ অনুকরণে করা হয়েছে। কেন, সত্যি সত্যি সত্যবিধিতে আছে যে আগে হর্ষ ই বা হর্ষ উ, অর্থাৎ ঊর্ধ্বস্বর যাকে বলে, হর্ষ ই, হর্ষ উ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এগুলো হচ্ছে ঊর্ধ্বস্বর। আগে যদি ঊর্ধ্বস্বর থাকে, পরিতে ইটা আছে, তাহলে এটা মূর্ধন্য হবে। যেমন দেখা যায় পুষ্কর, পরিষ্কার, মূর্ধন্য কর, কেমন পরি আছে। কিন্তু দেখা যায় বাংলায় আমরা করেছি পরিসমাপ্তি, তাতে কিন্তু মূর্ধন্য দিই। এই যে ব্যাপারটা, যে আমরা বেশি সংস্কৃত অনুকরণ করবো না, সেবা কথাটা আলাদা আছে, পরি কথাটাও আলাদা, পরিটা তো আছেই উপসর্গ হিসেবে। তো সেবাটা যখন দন্তস্ব দিয়ে লিখি, তখন বাংলায় পরিষেবাটা দন্তস্ব দিয়ে লিখলেই হয়। ছেলে মেয়েদের আবার ওই ওই একটা তৃতীয় ব্যাপার শেখানোর কি দরকার আছে? মূর্ধন্য ইকার বয়াকার তারা আর কোথাও দেখে না, শুধু পরিষেবাটা দেখে। পরিসমাপ্তি আমরা যখন দন্তস্ব দিয়ে লিখছি, পরিষেবাটাও আমরা দন্তস্ব দিয়ে লিখতেই পারি। এইটা কোনো একজন সরকারি আমলা, হয়তো পণ্ডিত নিশ্চয়ই সংস্কৃতের পণ্ডিত, তিনি পরিষেবাটা করে দিয়েছিলেন, এইটা রাখার কোনো দরকার নেই। এই টুকরো টুকরো বিষয়ে আমি আবার নিশ্চয়ই বলব। তো এই বিকল্পের নীতিটা হচ্ছে এই, যেগুলো বাঙালির উচ্চারণের কাছাকাছি সেগুলো আমরা গ্রহণ করব। দীর্ঘ ঈদ জায়গায়, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যদি তোমাদের বুঝতে কখনো অসুবিধা হয়, প্রশ্ন অবশ্যই করবে, প্রশ্ন করবে যে স্যার আরেকবার বলুন, আরেকটু বুঝিয়ে দিন। আমি প্রশ্ন পছন্দ করি। তো এইভাবে তৎসম শব্দগুলো সম্বন্ধে আমাদের আর এইগুলো তো পুরনো হয়ে গেছে, যেগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় পরিষ্কার করে দিয়েছিল। একটা রেফ যদি থাকে, তার নিচের দুটো এক ব্যঞ্জন হবে না, অর্থাৎ ব্যঞ্জনের রেফের নিচে ব্যঞ্জনের দ্বিত্ব হবে না। হ্যাঁ, জিনিস ও জিনিস দুটো। জিনিসটা হচ্ছে আরবি থেকে এসছে, আরবিতে ওদের দন্তস্ব ছিল, সেই দন্তস্বটা রাখা হয়েছে। আর মূর্ধন্যটা কেন ওই সংস্কৃত নিয়মে করে দিয়েছেন একজন, আগে যেহেতু হর্ষইকার আছে সেহেতু জিনিসটাকেও ওই মূর্ধন্য একটা দিয়ে দিয়েছেন। যে নিয়মে পরিষ্কার আবিষ্কার মূর্ধন্য হয়, আগে ই বা উ থাকলে হয়। আরবিতে স ছিল, দন্তস্ব ছিল। তো সেইটা আবার বুদ্ধদেব বসু এরা তালব্যস্ব করেছিলেন। জিনিস, সাবান, কেমন, এগুলো তালব্যস্ব করেছিল। তো তাদের সেটা গৃহীত হয়নি। আমরা দন্তস্ব দিয়েই লিখতে পারি। আরবি শব্দ বা পরে ফার্সি শব্দ, এগুলো সব আমরা এখন এখানে মূল দন্তস্ব, ওই সাবানটা যেমন দন্তস্ব দিয়েই লিখি, তালব্যস্বটা এখনো গৃহীত হয়নি, পরে হতেও পারে।
আমি সে ব্যাপারে মন খোলা রেখেছি যে বাঙালির উচ্চারণ ক্রমশ আস্তে আস্তে আসবে। ফলে এক সময় জিনিস তালব্যস্য, সাবান তালব্যস্য, শহীদ যেমন এসছে, এরকম আসতেই পারে, তালব্যস্য হয়ে যেতেই পারে। ধন্যবাদ সাথী লেখা। তো এবারে আমি আসছি তৎসম শব্দের বাইরে যাওয়ার কথা। তৎসম শব্দে কতগুলো জটিল ব্যাপার আছে, সেগুলো আমি একটু একটু বলে নিতে চাই। আর যখনই তোমাদের মনে হবে যে স্যার বেশি দুর্বোধ্য হয়ে যাচ্ছেন, তখনই থামিয়ে আমাকে বলবে, আমাকে জানাবে। একটা হচ্ছে নত্যবিধি, মূর্ধন্যয় তয় বকলা। মূর্ধন্য বললাম, ভুল বললাম, হবে মূর্ধন্য ন হবে। হ্যাঁ, বৌদি বৌদি, কখনো কখনো, কোনো, আচ্ছা ঠিক আছে, আমরা এখন বৌদি, মৌচাক, এইগুলো এখন ভেঙে ভেঙে লিখছি। কাজে ব হস্য দিলেই ভালো হয়। কখনো ওকার পাশে ও দিলেই ভালো হয়, কখনো ওই ভেঙে ভেঙে লিখছি। আরোতে যখন আমরা ওকার দিই না প্রায়, কাজে আরো ও লিখি। কখনো তো আমরা ওকার না দিয়ে ও লিখতেই পারি। কেমন, কোনোতেও ও কয়কার ন ও লিখতেই পারি ভেঙে। উচ্চারণ হয়ে যাবে ঠিক, উচ্চারণ নিয়ে কোনো অসুবিধা হবে না। তো আমি আসছি, এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দের বাইরের শব্দ। আমি আসছি, এগুলোতে আসছি। নত্যবিধির কথাটা আগে একটু বলে নিই। সত্যবিধিটা অত গোছানো নয়, নত্যবিধিটা যত গোছানো। নত্যবিধিটা খানিকটা কি দিয়ে বোঝানো যায়, ইলেকট্রিসিটি কারেন্ট দিয়ে খানিকটা বোঝানো যায়। ইলেকট্রিসিটির কারেন্ট কি দিয়ে পাস করে? লোহা, এই ধাতু দিয়ে পাস করে, কিন্তু প্লাস্টিক বা রাবারে বা কাঠে আটকে যায়। এটা তো আমরা জানি। ওই পরিবাহী অপরিবাহী, এটা আমরা স্কুলে বিজ্ঞানে শিখেছি। আমরা এই পরিবাহী এবং অপরিবাহী এই ধারণাটা দিয়ে, জল দিয়েও ইলেকট্রিসিটি যাবে, কিন্তু কি দিয়ে যাবে না, কিসে আটকে যাবে, সেই ব্যাপারটা আমরা একটু বুঝে নিই। সোজা হিসেব হচ্ছে ইলেকট্রিসিটি কি, অর্থাৎ দন্তনকে মূর্ধন্যয় বদলে দেবে কি? আচ্ছা, এই কথাটা আমি নিজে একবার ভুল করেছি। মূর্ধন্য, কিন্তু ওই 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 ডঠর শেষে যেটা আছে সেটাকে বোঝায় না, এটাকে বলতে হবে মূর্ধন্য ন। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদের এটা শেখাই না, আমরা বলি মূর্ধন্য বা মূর্ধান্য। আমরা ঢাকাতে গ্রামে বাংলায় শিখলাম বা ছেলেবেলায় শিখলাম মূর্ধান্যটা আবার দুপুরের সঙ্গে গুলিয়ে যেত। তো কাজে মূর্ধন্য ন, এটা মনে রাখতে হবে। তো এই যে মূর্ধন্য ন, দন্তন্য কখন মূর্ধন্য ন হবে, সেটা করে তিনটে বর্ণ। হ্যাঁ হ্যাঁ, অনম্মা, আমি বলবো হস্যকার সম্বন্ধে বলবো, কারণ সেটা তদ্ভব শব্দে আসবে, আমি বলবো সেটা। এই তিনটে বর্ণ, তিনটে বর্ণ কি? তিনটে বর্ণ হলো রি, র এবং মূর্ধন্য স। মূর্ধন্য কিন্তু দুটো আছে বাংলা, একটা মূর্ধন্য ন আর একটা মূর্ধন্য স, বর্ণ দুটো। তো এই রি, র, মূর্ধন্য স, এদের গায়ে লাগলেই দন্তন্য মূর্ধন্য হয়ে যাবে। গায়ে লাগলে মানে কি? গায়ে লাগলে মানে হচ্ছে পাশে থাকলে হবে, পাশে মানে পরে, পরে থাকলে হবেই। রিয়ের পরে যদি ন ঠিক গায়ে লেগে থাকে, ঋণ, ঋণ, সংস্কৃত উচ্চারণ।
একটা ফোন আমি একটু করে নিই। হ্যাঁ প্রসেনজিৎ, এসছিস? হ্যাঁ, আমি আমি তো আসলে ও চানে গেছে আর আমি একটা ভিডিও কনফারেন্স করছি, তার ফলে তো এখন দরজা খোলা খুব মুশকিল। 1 সেকেন্ড একটু দাঁড়া, একটু দাঁড়া। এই রি র মূর্ধন্য ষ। রয়ের গায়ে গায়ে লাগা ন কি আছে? রেফের নিচে যেগুলো আছে, এবং রেফের নিচে যেগুলোই আছে সেগুলোই সব মূর্ধন্য ন হয়ে যায়। কর্ণ, পর্ণ, চূর্ণ, যেমন সমস্তই মূর্ধন্য ন হয়ে যায়। রেফের নিচে মানে গায়ে গায়ে লাগা, মাঝখানে কিছু নেই। এমনি বিষ্ণু মূর্ধন্যের সঙ্গে গায়ে গায়ে লাগা, এটা মূর্ধন্য ন। কৃষ্ণ মূর্ধন্যের সঙ্গে গায়ে গায়ে লাগা, সেটা হচ্ছে একেবারে মানে মূর্ধন্য হবেই। গায়ে গায়ে লাগলে দন্তন্যর আর নিস্তার নেই, তাকে মূর্ধন্যতে বদলে যেতেই হবে। এখন যেগুলো গায়ে গায়ে লাগে না, দূরে থাকে, দূরত্ব কারা তৈরি করে? দূরত্ব তৈরি করে অন্যান্য বর্ণ, বর্ণমালার বর্ণ। যেমন রণ, রণ কথাটার মধ্যে র হসন্ত, অ, তারপরে নটা আছে, কিন্তু আমরা দেখলাম সেটা মূর্ধন্য হয়ে গেল। তার মানে হলো মাঝখানে যদি স্বরবর্ণ থাকে, যে কোনো স্বরবর্ণ, তাহলেও সেটা মূর্ধন্য না হবে। অর্থাৎ এই দূরে রিমোট কন্ট্রোল কি, কতটা রিমোট না, মাঝখানে যদি স্বরবর্ণ থাকে সেটাও মূর্ধন্য না হয়ে যাবে। রণ, কারণ, বরণ, যেমন এইরকম দেখবে হস্যইকার দীর্ঘকার সব থাকলেই হবে, মূর্ধন্য হয়ে যাবে। অর্থাৎ তাহলে স্বরবর্ণটা কন্ডাক্টর, পরিবাহী। স্বরবর্ণ মাঝখানে থাকলেও বিদ্যুৎ চলে গিয়ে ওটাকে শক দেয়। অর্থাৎ আগে কিন্তু রি, র মূর্ধন্য থাকতেই হবে। এগুলোর পরে না থাকলেও হয়, সেগুলো আমরা দেখব, কিন্তু মূল শর্তটা হচ্ছে আগে রি, শব্দের মধ্যে আগে রি, র মূর্ধন্য আছে। এবারে আর কি থাকলে পারে মাঝখানে? আর থাকলে পারে, এটা মনে রাখবে, লিখে দেখাতে পারলে ভালো হতো। এটা হচ্ছে ক বর্গ, স্বরবর্ণ 1 নম্বর। স্বরবর্ণ যে কোনো স্বরবর্ণ থাকলেই দন্তনকে মূর্ধন্যকে বদলে দেবে। আর তারপরে ক বর্গ মানে ক, খ, গ, ঘ, ঙ। এই ক, খ, গ, ঘর মধ্যে আমি দেখাচ্ছি প্রাঙ্গণ বলে একটা কথা। প্রাঙ্গণে শেষে মূর্ধন্য কি আছে? পয়ের পরে র আছে, তার পরে আ আছে, স্বরবর্ণ ঠিক আছে, তারপরে একটা উ আছে কবর্গ, তারপর একটা গ আছে কবর্গ, ব্যাস, কোনো অসুবিধা নেই, প্রাঙ্গণে মূর্ধন্য হয়ে গেল। অঙ্গনে নেই কিন্তু, কারণ অঙ্গনে রি, র মূর্ধন্য নেই তো, অঙ্গনে দন্তন্য, কিন্তু প্রাঙ্গণে রফলা র, তারপরে আ, তারপরে উ, তারপরে গ, তারপরে মূর্ধন্য, সব পরিবাহী। বিদ্যুৎ চলে গেল, চলে গিয়ে শক দিয়ে দন্তন্যকে মূর্ধন্য করে দিল। আর কি থাকলে হয়? প বর্গ, প ফ ব ভ ম, তা থাকলেও হয়। প ফ ব ভ ম, এমন রোপণ কথা থাকে, র, ও, প, অ, মূর্ধন্য অ। দেখা যাচ্ছে রোপণে প আছে, কিন্তু অসুবিধা নেই, প থাকলে মূর্ধন্য হবে। কাজে ক বর্গ, প বর্গ মনে রাখবে, এরা হচ্ছে পরিবাহী। এরা নিয়ে যাচ্ছে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। আচ্ছা।
কমলা কমলা কে এসছে রে ওই ঠাকুর কাঠ থেকে এসছে আমি এখন যেতে পারবো না। দুঃখিত, পারিবারিক দরকার একটু যেতে হলো। তো তাহলে কবর্গ থাকলে হবে, মাঝখানে কবর্গের যা কিছু ক খ গ ঘ ঙ, জটা হোক, একের চাইতে বেশি হতো, পবর্গ থাকলে পারে প প ব ভ ম, অন্তঃস্ব জ আর অন্তঃস্ব অ, সংস্কৃত দুটোই আর, তাও থাকলে হবে, হ থাকলে হবে। আর কি থাকলে হবে না, এবার শুনি কি থাকলে হবে না। হবে না মাঝখানে চ চ বর্গ, চ ছ জ ঝ ঞ পাদ, রচনা, রঞ্জনা, র আছে কিন্তু চ আটকে দিল, দন্ত ন হয়ে গেল। রঞ্জনা, র আছে কিন্তু জ হয়ে গেল মাঝখানে, কাজে জ এর সঙ্গে ন দন্ত ন রয়ে গেল। চ বর্গ থাকলে হবে না। আর কি থাকলে হবে না, ট বর্গ থাকলে হবে না, ট ঠ ড ঢ মূর্ধন্য থাকলে হবে না। আর কি থাকলে হবে না, ত বর্গ থাকলে হবে না। পরিষ্কার তিনটে পরপর, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, মাঝখানে থাকলে হবে না। রোদন, মাঝখানে দ আছে, দন্ত নয় রয়ে গেল। এইগুলো হচ্ছে অপরিবাহী, বিদ্যুৎ যাবে না এর মধ্যে দিয়ে। কি, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, আর কি আরো আছে। আর হচ্ছে ল, তালব্যস্য, দন্তস্য, ল, তালব্যস্য, দন্তস্য, দর্শনর, ধর্ষণর, খণ্ড তো তয়েরই চেহারা, কিন্তু ল, তালব্যস্য, দন্তস্য, দর্শনর, ধর্ষণর। দর্শনর দর্শনরা হচ্ছে মূর্ধন্য, অর্থাৎ তবর্গের সঙ্গে যুক্ত। কাজেই এগুলো থাকলে, এগুলো অপরিবাহী, এগুলো মূর্ধন্যকে মানে দন্তন্যকে মূর্ধন্যয় পরিবর্তন করতে দেবে না। এইটি একটু মনে রাখলেই অসুবিধে নেই যে কোথায় কি মূর্ধন্য হবে। তাছাড়া সংস্কৃত তৎসম শব্দে তথ ডঢয়ের সঙ্গে যে ন যুক্ত ব্যঞ্জনে সেটা যে মূর্ধন্য, সেটা সবাই জানে। আর কিছু আছে কোনো কারণ নেই, বাণী, বীণা, তুন, যেমন নিপুণ, পুণ্য, পণ, পণ্য, এইরকম একটা লিস্ট আছে। আমার সব বানানের সব ছড়ার বইটি আছে, হাসতে হাসতে বানান, তাতে আমি একটা লিস্ট করে দিয়েছি। তাতে এগুলো হচ্ছে অকারণে, এগুলো আমরা জানি না। নিশ্চয়ই কোনো ঐতিহাসিক কারণ ছিল, সেই বিবর্তনটা আমরা জানি না, ফলে ওই অকারণে মূর্ধন্য কিছু আছে। এই গণনা, গণক, কেমন গণ্য, গণ, এইগুলোতে কেন মূর্ধন্য আছে আমরা জানি না, হয়তো হয়তো কিছু কারণ ছিল আমরা জানি। কাজেই নষ্ট বিধিটা এইটা মনে রাখবে যে কোনগুলো, ওই মূল কারণ হচ্ছে তিনটে বর্ণ, রি, র, মূর্ধন্য, এই তিনটে থাকতেই হবে শব্দের মধ্যে, শব্দের আগে কোথাও থাকতে হবে। মাঝখানে কি আছে তার উপর নির্ভর করছে দন্তনটা মূর্ধন্য বদলাবে কি না। মাঝখানে ওই বিদ্যুতের পরিবাহী অপরিবাহী দিয়ে আমরা করছি। পরিবাহী কি হলো, যে কোনো সংখ্যায় হলেও আমার মনে হয় করা উচিত, যেমন পরিবহন কথা, আজকাল অনেকে মন্তন্য দেয়, বলা হয়েছে যে অনেক দূরে আছে, আমার মতো মূর্ধন্য দিলেই হয়, কারণ পরে কি আছে, প আছে, তারপরে রয় হর্ষই আছে।
প র র হস্যই ই স্বরবর্ণ ঠিক আছে, ব প ফ ব কেমন, তারপরে হ আছে তাতেও হবে, অ আছে, তারপরে ন। আমি বলছি দিয়ে দাও মূর্ধন্য ন, ওই এক হিসেবে যত দূরই হোক পরিবহন। ম্রিয়মান, ম্রিয়মানে তো মূর্ধন্য আছে সংস্কৃতেও, মানে ওটা একদম গোড়ায় ময়ের সঙ্গে র আছে, তারপরে ই হর্ষই আছে, তারপরে অন্তঃস্থ ইয় আছে, তারপরে ম আছে, তারপরে আ আছে, তারপরে ন। কিন্তু দেখো কিভাবে রিমোট কন্ট্রোলের মধ্যে দিয়ে সে একদম গোড়া থেকে শেষকালে গিয়ে নকে বলতে দিল। কাজেই কাজেই কিন্তু নিয়মানে হলো, পরিবর্তমানে হবে না। কেন হবে না? মাঝখানে ত রয়েছে, তো মাঝখানে ত রয়েছে, তবর্গে কিছু থাকলে তো হবে, পরিবর্তমানে হবে না, যেগুলো বর্তমানেও হয়, বর্তমানে দন্ত ন। কাজেই এইগুলো একটু মনে রাখতে হবে। তারা আটকে দিচ্ছে, তারা আটকে দিতে পারছে না। আরেকবার বলি, আটকে দিতে পারছে না মানে তাদের পরিবাহী তারা বদলাতে দিচ্ছে মূর্ধন্যকে। এটা হচ্ছে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, অন্তঃস্থ জ ইয়, রত আছে, হ হ। আর বদলানো আটকে দিচ্ছে হচ্ছে চ বর্গ, ট বর্গ, ত বর্গ, ল, তালব্যস, দন্তস এবং দর্শনল ধর্ষণল। খণ্ডটাকে ধরে নাও, ওটা তৈরি। তো এই হচ্ছে মূল নীতি। আর কিছু আছে অকারণ মূর্ধন্য, সেটা আমরা জানি না, বাণী, বিনা, এইসব পানি, বিনা পানি, পানি গ্রহণ, কেমন, গ্রহণটা আবার নিয়ম অনুযায়ী, গয়ের পরে র আছে, তারপরে অ আছে, তারপরে হ আছে, তারপরে অ আছে। অ তো স্বরবর্ণ ঠিকই আছে, হটাও অনুমতি দেয়, বদলে দাও, গ্রহণে এরকম হয়ে গেল, মূর্ধন্য হয়ে গেল। এইরকম একটু খেয়াল রাখলে, যুক্তিটাকে বুঝলে মূর্ধন্য নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মূর্ধন্য নিয়ে একটু অসুবিধা আছে যদিও, কিন্তু একটা মনে রাখো যে আগে যদি পরিষেবার প্রসঙ্গে আমরা যেটা বললাম, আগে একটা ঊর্ধ্বস্বর যাকে ই বা উ, এইটা থাকলে পরে স্বটা মূর্ধন্য হওয়ার কথা সংস্কৃতের কথা। পরিষেবা কথাটা কিন্তু সংস্কৃতে ছিল না, বাংলায় নতুন করে তৈরি করা হয়েছে। কেমন, সেই তৈরি করা হওয়ার সংস্কৃতের নিয়মেই করেছে। তো এই কিন্তু সংস্কৃতে যেটা ছিল, যেমন ভাস্কর আ আছে, তাতে দন্তস্বর ক, কিন্তু পুষ্কর উ আছে, সেটা মূর্ধন্যস্বর ক। নিষ্কর ই আছে, তাতে মূর্ধন্যস্বর ক। তস্করে আবার নেই, অ আছে, হবে না, কিন্তু ই বা উ থাকলে হয়ে যাবে। যে জন্য আগে আমরা দেখি দুটো খুব পরিষ্কার দৃষ্টান্ত, এই পরিষ্কার এবং আবিষ্কার। পরিষ্কারেও ই আছে, রয় ই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়া, খ্রিস্টান কথাটা আসছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বলছি। তো এইটা মনে রাখো। এবার খ্রিস্ট প্রসঙ্গটা আছে। খ্রিস্ট কথাটা খ্রাইস্ট ইংরেজরা বলে, ঠিক তাই, জিসাস খ্রাইস্ট। এখন আমরা বাঙালিরা এই শব্দটা পেয়েছি আমরা পাদ্রীদের কাছ থেকে। পাদ্রীরা খ্রিস্ট কথাটা ব্যবহার করেছে, এবং তার ফলে যিশু খ্রিস্ট, খ্রাইস্ট না করে, জানি না তারা কৃষ্ণর সঙ্গে মিল দেওয়ার জন্য করেছিলেন কিনা আমি জানি না, কিন্তু খ্রিস্ট কথাটা তারা ব্যবহার করেছিলেন, ফলে সেইটা থেকে আমরা একটা বাংলা কথা হিসেবে, ইংরেজি কথা না, বাংলা কথা হিসেবে আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে খ্রিস্ট, আমরা তো সংস্কৃত নিয়ম মানি না, যেগুলো সংস্কৃত শব্দ নয়, সেক্ষেত্রে আমরা সংস্কৃত নিয়ম মানি না। সেই জন্য খ্রিস্টটা আমরা খ্রাইস্টের অনুকরণে এবং মন্ত্রস্বরে খ্রিস্ট, উচিত মন্ত্রস্বরে টয় দেওয়া, ঠিকই তাই বলেছ। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু এটা করে দেওয়া হয়েছে, আমরা মেনে নিয়েছি। রবীন্দ্রনাথ আবার ক্ষয় রিকাল লিখে
সেটা মানে রবীন্দ্র বিশ্বভারতী লেখে। ফলে ওই এখন ওই 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 রকম একটা অনেক জায়গায় আমাদের খানিকটা রফা করতে হয়েছে। এই খ্রিস্টটা চাই আমরা, খ্রিস্ট যিশুও চাই বর্গীয় যে হস্য তাদের বছর হস্য হওয়া উচিত। কেমন ওটাও আমরা যিশু বলি, সেইটাই আমরা বর্গীয় যে হস্য তাদের বছর হস্য অনেকে লেখেনও বটে। কিন্তু এগুলো কতগুলো প্রচলন মেনে আমাদের রফা করতে হয়েছে। সেই কারণেই যীশু খ্রিস্ট এই বানানটা চলে গেছে। সব যে আমরা একেবারে হুবহু যুক্তিসঙ্গত কড়াকড়ির মধ্যে দিয়ে আমরা সব কাজ করেছি তা কিন্তু নয়। এই যে প্রশান্ত যে প্রশ্নটা করছে যে খ্রিস্ট হওয়াটা মধ্যে হলেই তো ভালো হতো। হ্যাঁ, আমরা খ্রিস্ট উচ্চারণ যে করি ঠিকই তাই উচ্চারণ করি, কিন্তু অনেক সময়ই আমরা কিন্তু স্টেশনে আমরা দন্তস্ব উচ্চারণ করছি, স্টাফ আমরা দন্তস্ব উচ্চারণ করছি, স্ট্রিটে আমরা দন্তস্ব উচ্চারণ করছি। সেই কারণে সেগুলো দন্তস্ব দিয়ে লিখি। খ্রিস্টটা আমরা উচ্চারণ করি মধ্যমস্ব টই, কিন্তু আমরা ওই মোটামুটিভাবে একটা বিদেশি শব্দের ছাঁচ বজায় রাখবার জন্য দন্তস্ব টয় দিয়ে লিখি। এইটা হলো কথা। এর পেছনে যে খুব বড় একটা যুক্তি আছে তা নয়। সবাই একটা নিয়ম মানবো বলেই আমরা অনেক সময় কখনো কখনো আপোষ রক্ষা করি। যেখানে তৎসম শব্দের বাইরে আমরা চলে যাই, সেখানে কি কি শব্দ আছে? বিদেশি শব্দ আছে, তদ্ভব শব্দ আছে, আর কতগুলোকে বলে দেশি শব্দ অজ্ঞাত মূলী, যাকে বলে অর্থাৎ সাঁওতালি, মুন্ডারি বা হয়তো ওই মানে মঙ্গল গোত্রের ভাষা থেকে এসছে, চীনা, বর্মী এইসব ভাষা থেকে এসছে। সেগুলোর ব্যাপারে বাংলা উচ্চারণ মোটামুটিভাবে মেনে চলার চেষ্টা হয়, পুরোপুরি নয়। আচ্ছা, এখানে কি নীতিটা কি? নীতিটা হলো স্বরবর্ণের বেলায় কোনো দীর্ঘ ই বা দীর্ঘ উকার লেখা যাবে না। ওই যে বাড়ি, গাড়ি, শাড়ি, বাঁশি, ফাঁসি, এক সময় যে আমরা দীর্ঘইকার দিয়ে লিখতাম, পুরনো বাংলা বই অজস্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগে অজস্র দেখা যাবে বাড়ি, গাড়ি। এখনো আমাদের অনেকেরই এই অভ্যাস, বাড়ি, গাড়ি, শাড়ি সঙ্গে দীর্ঘইকার দিয়ে লেখা। সেইটে একদম একদম উল্টে দেওয়া হলো। না, এগুলোতে আমাদের দীর্ঘইকারের কোনো চিহ্নই আর নেই। ফলে বাড়ি, গাড়ি, শাড়ি, হাঁড়ি, হাসি, যেমন এই সমস্ত কিছু এখন হর্ষইকার দিয়ে লেখা হবে। একটা দীর্ঘ তালিকা আছে মাসুরি, সেই তালিকাটা অভিধানে, বানান অভিধান তো বাজারে এখন পাবে। হ্যাঁ, কাহিনীটা ঠিক ঠিক বাঙালি, জাপানি। আচ্ছা, আমি কাহিনীটা আগে বলি। কাহিনীটা দীর্ঘইকার দেওয়ার কোনো দরকার নেই, এই কারণে যে কাহিনীটা সংস্কৃত কথা নয়। ওই যে নীতিটা, সংস্কৃত না হলে আমরা দীর্ঘইকার দেব না, এই নীতিটাতেই কাহিনীটাও আছে। যে কাহিনীটা আসলে এসছে কথনিকা, মূল কথাটা ছিল কথনিকা। সেই কথনিকা থেকে কহানিয়া, তা থেকে কাহিনী। হিন্দিতে কাহানি, বাংলায় কাহিনী। তো এইটাতে সত্যি সত্যি দীর্ঘইকার দেওয়ার কোনো মানে হয় না, দুটো হচ্ছে। আর এই যে বাঙালি, এটাও তো সংস্কৃত কথা নয়। সংস্কৃতে বঙ্গ কথাটা ছিল, কিন্তু বঙ্গালী বা বাঙালি কথাটা ছিল না। এটা আমরা কেন হস্যইকার দেব, দীর্ঘইকার দেব? এবং এরকম যে শব্দ আরবি, ফার্সি, জাপানি, আফগানি, ইংরেজি, ফরাসি, ইটালি, এই যে যত বিদেশি জাতিবাচক আর দেশবাচক শব্দ, সবগুলো তো হস্যইকার দিয়ে।
দীর্ঘিকা দেওয়ার কোনো দরকার নেই। চীনাতেও যে যে কারণে আমরা চীন চীন সংস্কৃতে চীন কথাটা আছে, তা সত্ত্বেও চীনরা মানে যেহেতু বাংলায় এসছে, হ্যাঁ, সাদা হিসাব হিসেব আমি আগে বলেছি যে এগুলো হচ্ছে ফার্সি কথা। এই ফার্সি কথাটাতে ওরা দন্তস দিয়ে হিসাব হিসাব লেখে, সাদা সফেদ সাদা, এগুলো সব দন্তস দিয়েই লেখা এখনো পর্যন্ত চালু আছে। বেশিরভাগ লোক লেখে, কিছু লোক অবশ্যই লেখেন তালবসা দিয়ে। আমি যাদবপুরে বুদ্ধদেব বসু এটা লিখতেন, এবং বুদ্ধদেব বসুকে যারা অনুসরণ করেন তারা তালবসা দিয়ে লেখেন, বাংলা উচ্চারণ মেনে লেখেন। আমি আমি মনে করি দুভাবেই লেখা যেতে পারে, কিন্তু তবুও ওই আপাতত একটা মানে একরূপতা, ইউনিফর্মিটি, এই ইউনিফর্মিটির জন্য আমরা দন্তস্ব আকার দিয়ে লিখতে পারি, দন্তস্ব আকার দিয়ে লিখতে পারি। এইগুলো কতগুলো ছোট ছোট জায়গা আছে এইরকম। আর এই 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 জন্য জাপানি বাঙালি এগুলোতে হস্যইকার দিয়ে লেখা চলে। এই জাতিবাচক এবং ভাষাবাচক, ভাষা আরবি, ফার্সি, যেমন এগুলো হস্যইকার দিয়ে লেখা চলে। ফরাসি, ইংরেজি, এগুলো হস্যইকার দিয়ে লেখা চলে। ওই দীর্ঘকারও লেখার কোনো দরকার নেই, কোথাও দীর্ঘকার লেখার কোনো দরকার। স্বরবর্ণের চিহ্নের ব্যাপারে এইটা। ব্যঞ্জন বর্ণ কি লিখবো না? ব্যঞ্জন বর্ণের ব্যাপারে মূর্ধন্যটা একদম ভালো। অর্ধ তৎসম হোক, তদ্ভব হোক, বিদেশি হোক, কোথাও নক্তবিধি চলবে না। কি? যেমন ফার্নিচার, অনেক দোকানে মূর্ধন্যয় রেপ দিয়ে হস্যইকার, কোনো দরকার নেই। ব্রেবোর্ন কলেজে এক সময় লেখা হতো মূর্ধন্যয় রেপ, কিছু দরকার নেই। মেলবোর্ন, অস্ট্রেলিয়ার রাজধানী, সেখানেও মূর্ধন্যয় রেপ লেখার কোনো দরকার নেই। মার্টিন বার্ন এক সময় লিখতেন মূর্ধন্যয় রেপ দিয়ে, কিচ্ছু দরকার নেই। এই ফার্নিচার, বার্ন, ব্রেবোর্ন এগুলোতে, অর্থাৎ বিদেশি শব্দে বা তদ্ভব শব্দে, মানে তৎসম শব্দ যেগুলো নয়, সেগুলোতে মূর্ধন্য লেখার কোনো দরকার নেই। মূর্ধন্য কোনোভাবেই নয়, রেপ থাকলেও নয়, কোনোভাবেই নয়। আচ্ছা, এইটা শুধু বারণ। কিন্তু যেখানে মূর্ধন্যস্ব আছে, আমাদের অনেক সময় মূর্ধন্যস্ব আমরা উচ্চারণ করি না, কিন্তু মূর্ধন্যস্ব অনেক সময় রেখে দিতে হয়। রেখে দিতে হয়, যেমন চাষ, চাষি, ষাঁড়, আমরা মূর্ধন্যস্ব উচ্চারণ করছি না, কিন্তু যেহেতু সংস্কৃত কৃষি ইত্যাদির সঙ্গে মিল আছে, সেই জন্য মূর্ধন্যস্ব আমরা কিছুটা রেখে দিয়েছি। মূর্ধন্য এমনকি অর্ধ তৎসম, অর্ধ তৎসম গুলো হচ্ছে মুখের উচ্চারণে ভাঙা শব্দ। চাঁদ, চন্দ্রটা যদি তৎসম হয়, চন্দ, রফলাটা বাদ গেল, এইটা হলো অর্ধ তৎসম। চাঁদটা হয়ে গেল তদ্ভব। তদ্ভব গুলো হচ্ছে দুবার বদলে গেছে, অর্ধ তৎসম একবার ভেঙেছে। কাজে গৃহিণী মূর্ধন্য ছিল, কিন্তু গিন্নি অর্ধ তৎসম হলো, তা সেটাতে মূর্ধন্য দেওয়ার কোনো দরকার নেই। তদ্ভব বলতে তো দরকার নেই। কাজেই মোটামুটি ভাবে বানানের যে নীতিটা, এটা মনে রাখো যে তৎসম শব্দগুলোতে মোটামুটি ভাবে সংস্কৃতের বানানটাই রক্ষা করব। 2-3 জায়গায় পরিবর্তন। একটা পরিবর্তন হচ্ছে রেফের নিচে একই ব্যঞ্জন দুটো হবে না। ধর্ম, ধর্মময় রেফ হবে না। গর্ব, বয় রেফ হবে, বয় রেফ যথেষ্ট। আর 2 নম্বর হলো, হ্যাঁ, মৈত্রী, উঠা ওঠা,
উঠাটা হচ্ছে এটা উপভাষার শব্দ। উঠা, উঠাও, উঠাও, কিন্তু ওঠাটা হচ্ছে এই আমাদের মান্য ভাষা, যাকে স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট বলে। কাজে সেটা ওঠা, ওঠো, ওঠাও, কিন্তু যখন উঠিয়ে হবে তখন কিন্তু উ হবে, যখন উঠলো হবে তখন কিন্তু উ হবে, কিন্তু মূল ভিত্তিটা হচ্ছে ওঠা। এইরকম আছে ওরা, এইরকম আছে অগ্রানো, এইরকম এইগুলো ওঠা, ওঠাই হবে শিষ্ট, যেটাকে বলে মান্য বা প্রমিত বাংলা, তাতে হবে ওঠা। ও সকালে ওঠা আমার অভ্যেস, সকালে উঠা নয়, কিন্তু উঠলো, উঠবে, উঠছে, কারণ এগুলো ওই যাকে স্বরসঙ্গতি বলে, তার ফলে এটা উতে বদলে গিয়েছে, কিন্তু ওঠা, ওরা এরকম হবে, বুঝতে পেরেছ? ওগ্রা, ওগ্রানো, যেমন ওত্রানো, এগুলো ও দিয়েই হবে। আচ্ছা, আমি আমার আলোচনা মোটামুটি ভাবে গুটিয়ে এনেছি। এইবার যদি কোনো জায়গা আমি এড়িয়ে গিয়ে থাকি, আমি বয়স হয়েছে, সব কথা মনে পড়ে না সব সময়, বইপত্র লিখে দিয়ে ভেবেছি চুকে গেল কাজ, আর কিছু করবার নেই। হ্যাঁ, হ্যাঁ, মত মত কিছুই না, দুটোকে আলাদা রাখার জন্য, দুটোকে আলাদা রাখার জন্য। মত হচ্ছে ওই মন, মানে চিন্তা ভাবনা সিদ্ধান্ত, আর মতটা হচ্ছে লাইকের ইংরেজি তুলনামূলক একটা অনুসর্গ, যাকে বলে মতটা আলাদা করে লেখাই ভালো, ওকার দিয়ে লেখাই ভালো, এই হলো কথা, আর কিছু। ও, করবো করব, হ্যাঁ ঠিক কথা। বাংলাতে অনেকেই লিখছেন। শঙ্কীবাবু এক সময় বলেছিলেন যে ভবিষ্যৎকালের বউ, আমি পক্ষ, বা আমি যাকে আমি পক্ষ বলি, উত্তম পুরুষের ভবিষ্যৎকালের বউ, আর অতীতকালের লোক করলো খেললো, এটা হচ্ছে আমি বলি সে পক্ষ, এটা বলে প্রথম পুরুষ। তো এই উত্তম পুরুষের ব, আমি পক্ষের ব, আর প্রথম পুরুষের ল, অতীতকাল, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আগে লোকার ছিল, সবুজ পত্রে লোকার ছিল, আরো সাংঘাতিক ওকার ছিল, আরো সাংঘাতিক ব্যাপার ছিল, ঊর্ধ্ব কমা টমা ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় করে দিয়েছে ওকার দেওয়ার দরকার নেই। আমরা এখনো পর্যন্ত বাংলা একাডেমি পর্যন্ত, হ্যাঁ আচ্ছা, এখনো পর্যন্ত আমরা এইটা মেনে চলছি, বড় বড় সংবাদপত্র সেটা মেনে চলছে, আনন্দবাজার বা যত খবরের কাগজ আছে তারা কিন্তু সবাই মেনে নিচ্ছে। গণশক্তি ছাড়া, গণশক্তিতে ওকার দেয়, আমি মনে করি এটা উচিত না। সকলে যেটা মানছে সেটাই মানা উচিত। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমি সকলেই মানছে, কাজে ওকার দেবার, লয় ওকার দেবারও দরকার নেই, বয় ওকার দেবারও দরকার নেই। আচ্ছা, সুবীর বলছে মাস্টার ভিন্ন, প্রাসঙ্গিকতা আর কিছুই না, এগুলো হচ্ছে লেখার অভ্যাস থেকে তৈরি হয়। প্রথমে পুঁথি লেখকেরা দেখতেন যে ঠিক আছে, তালব বসতে দুটো ওপরের দিকে দুটো গুটলি আছে, ওপরে মাত্রা ঠিক দিলে খারাপ দেখায়। যেমন ক্ষয়ের সামনের দিকে একটা এই রকমের বাটি মতো আছে, ওপরে মাত্রা দিলে খারাপ দেখায়। এই জন্য মূর্ধন্য অনেক উপরে উঠে গেছে একটা ওই গোলটা, কাজে ওপরে মাত্রা দিলে খারাপ দেখায়। দন্তন্য গোলটা নিচে আছে, ওই তাদের নিজেদের একটা সৌন্দর্য বোধ থেকে পুঁথি লেখকেরা এইগুলো তৈরি করেছিলেন। পরে যখন পঞ্চানন কর্মকার টাইপ তৈরি করলেন, ইংরেজি টাইপ তৈরি করলেন কেটে কেটে, তখনও তিনি এই নীতিটা মেনে নিলেন। তো আমরা এই নীতিটাকেই মেনে চলছি। যখন পরে পিটিএস হলো, তারপরে এখন তো কম্পিউটারে কম্পোজ হয়,
আমরা সবাই ডিজাইনিং এর ক্ষেত্রে, হরফের ডিজাইনিং এর ক্ষেত্রে এই নীতিটা পুঁথি লেখকদের যে সুবিধা অসুবিধার কথাটা মেনে আমরা তাদের সৌন্দর্য তত্ত্বকে সম্মান দিয়ে আমরা এইটা মেনে চলেছি। কাজে পূর্ণমাত্রা অর্ধমাত্রার সেই আগেকার লজিকগুলো এখন আর নেই। যুক্ত বর্ণের ব্যাপারটাও ধরো, যে যুক্ত বর্ণের ব্যাপারটা তো বাংলা একাডেমি অনেক সরল করে দিয়েছে, অনেক কিছু ভেঙেছে। সব ভাঙলে হবে কি, সুবিধাটা দেখতে পরিষ্কার হবে, যেগুলো দেখতে পরিষ্কার হবে ঠিক আছে, কিন্তু সুবিধাটার জায়গায় অসুবিধা, যেমন তোমাকে হয়তো বেশি টাইপ করতে হবে, তোমাকে হয়তো বেশি লিখতে হবে, এই লেখার স্পেসটা বেড়ে যাবে, টাইপের স্পেসটা বেড়ে যাবে, ফলে এবং ছাপার মুদ্রণের জায়গাটা বেশি লাগবে। সেই যুক্ত ব্যঞ্জনের একটা যুক্তি এখানে ছিল যে জায়গাটা কমানো, সেটা পুরনো হাতের লেখার সময় থেকে শুরু হয়েছে। হাতের লেখার সময় থেকে যে জায়গাটা কমানো, কাগজ জায়গা কমানো, পরে ছাপার জায়গা কমানো, এবং তা থেকে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু অনেক যুক্ত ব্যঞ্জনই ওই 1936-এর পর থেকে ভাঙা হয়েছে, বিদেশি শব্দের যুক্ত ব্যঞ্জন ভাঙা হয়েছে, অনেক শব্দের যুক্ত ব্যঞ্জন ভাঙা হয়েছে, আস্তে আস্তে হবে। কিন্তু সব যুক্ত ব্যঞ্জন ভাঙার যে যুক্তি আছে, আমি তা বন্ধু ধরো উচ্চারণেও তো গন্ডগোল। ধরো কমূর্ধন্য এটা কিন্তু ক আর মূর্ধন্য উচ্চারণ নেই তো, বর্গীয় জ ইয়ে গ অজ্ঞ, এটাও তো বর্গীয় জ ইয়ে উচ্চারণ নেই আমাদের। যেমন সূক্ষ্ম, কমূর্ধন্য ময়, এই উচ্চারণ কোনোটাই নেই, মানে খ ছাড়া কোনোটাই নেই, একটু চন্দ্রবিন্দুর না অনুনাসিক করতে হয়। ফলে সব যুক্ত ব্যঞ্জন ভাঙা উচিত নয়, সম্ভব নয়। ঔষধটা একটা শৈলীর শব্দ, ঔষধটা একটা শৈলীর শব্দ, সাধু ভাষায় ঔষধটা লেখা হবে। ওষুধ, ওষুধ নয়, ও মধ্যস্বর ধ নয়, ওষুধ, ওষুধটা হচ্ছে মুখের কথার শব্দ। কাজে রাজীব, আমি একটু পরে করছি রে, আমি কনফারেন্সে আছি, আমি একটু পরে যাবো, যদি বসতে হবে। হ্যাঁ, ওই কাজে এই হবে যে ওষুধটা তুমি ও ও মূর্ধন্য হস্য ধ, এইটা তুমি অর্ধ তৎসম শব্দ এইভাবেই লিখবে। আর ঔষধটা সাধু ভাষায় লিখবে। ঔষধটা হয়তো অঙ্কনটা ময় কয় হবে, অঙ্কন এই যুক্তব্যঞ্জন ময় কয়, যুক্তব্যঞ্জন অনুসার হয় তখনই যখন আগে একটা ময় হসন্ত থাকে। সংগীত, সঙ্গীত অনুসার হতে পারে। ভয়ঙ্কর, ময় হসন্ত থাকে, ভয়ঙ্কর। যেমন শুভং, শুভম কর, শুভঙ্কর। কিন্তু অঙ্কনে হচ্ছে ধাতুটাই ছিল অঙ্ক, দন্তনায় হসন্ত কয় হসন্ত, কাজে এটাতে ময় কয় হবে, এটা তো অনুসার হবে না। খণ্ডতর ব্যবহারও কতগুলো নির্দিষ্ট শব্দে আছে, এইগুলোর যে নিয়ম আছে তা না, তৎসম শব্দেই মূলত আছে, অতৎসম শব্দ ব্যবহার করার কোনো দরকার নেই। যেমন ইজ্জত, হুজ্জত, এগুলোতে তৎসম খণ্ডত ব্যবহার করার দরকার নেই, আমরা এখন তদিল, ইজ্জত, হুজ্জত এগুলোতে। কিন্তু কতগুলো সংস্কৃত শব্দে তৎসম শব্দ আছে, যেমন শরৎ, ঈষৎ, এরকম শেষে আছে কিছু, আর মাঝখানে কিছু আছে। উৎপাত, যেমন উৎপাতে, চিৎপাতে নেই, কিন্তু চিৎটা হচ্ছে তদ্ভব শব্দ, কাজে চিৎপাতে চয়সে ত লিখলেই হয়, চিৎপুরেও চয়সে ত পয়সুর
লিখলেই হয়। কিন্তু উৎপাতে আছে, তারপর ফুৎকারে আছে, এই ধরনের কিছু শব্দগুলো একটু দেখে নাও যে কোন শব্দের মাঝখানে আছে, কোন শব্দের শেষে আছে। শরতে যেমন শেষে আছে, ভবিষ্যতে যেমন শেষে আছে, ঈষৎ যেমন শেষে আছে, তেমন এইগুলো কিছু কিছু আছে। আর মাঝখানে কোথায় আছে, ওই উৎপাত, উৎকার, এরকম কয়েকটা শব্দ আছে। এইগুলো একটা লিস্ট পাশে রাখলেই হবে, দেখে বুঝে যাবে যে কোথায় শেষে আছে, কোথায় মাঝখানে আছে। যাযাবরটা হচ্ছে তৎসম কথা, ওটা আমরা বদলাতে পারি না। জাদুটা ফার্সি কথা, ওটা বর্গীয় যা আমরা লিখতেই পারি। জিজ্ঞেসটা ওই একটা কি বলবো অপসফা করে, কেউ বর্গীয় যে হস্যই প্রথমটা লিখে, বর্গীয় যে হচ্ছে বর্গীয় জয়কে সব লিখে, কেউ বর্গীয় যে হচ্ছে গহস্যন্ত গায়িকা নন্তস্ব লিখে। যেমন জিজ্ঞেস জপলা দিয়ে লেখার কোনো দরকার নেই, জিজ্ঞেস জপলা দিয়ে লেখার কোনো দরকার নেই। জিজ্ঞেস ওই প্রথমটা লিখেই ঠিক আছে, প্রথমটা সংস্কৃতের স্মৃতিও থাকে, আর বানানের মূল বানানটাও জানা থাকে। যাযাবরে বর্গীয় জ দেওয়ার কোনো দরকার নেই, এটা তৎসম শব্দ। জাদুতে বর্গীয় জ লেখা যেতেই পারে, ফার্সি শব্দ। শঙ্করতায় অনুসর হতেই পারে, কিন্তু সাম কারা, তাহলে বলবো ময় হসন, সম হচ্ছে শান্তি, শান্তি যে করে শঙ্কর হতেই পারে। শঙ্কর, শুভঙ্কর, ভয়ঙ্কর, দীপঙ্কর, এই যত আছে সব অনুসর হতেই পারে। অলঙ্কারতায় অলঙ্কার হতেই পারে, ওই ওই অলম, অলম মানে যথেষ্ট, যথেষ্ট হয়েছে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আর ডায়ালেক্ট, এইটে মনে রাখবে যে ল্যাঙ্গুয়েজ কথাটার একটা রাজনৈতিক পরিচিতি আছে। অর্থাৎ কোনো একটা স্টেটের বা কোনো একটা রাষ্ট্রের যার একটা ব্যাপক ব্যবহার আছে, যার একটা প্রমিত চেহারা আছে, মান্য চেহারা আছে, শিষ্ট চেহারা আছে। তাহলে ল্যাঙ্গুয়েজটা একটা প্রশাসনিক ক্ষমতাও আছে, এবং তার একটা প্রমিত ব্যাপার আছে, এবং তার একটা লিখিত চেহারা আছে, তার হয়তো সাহিত্যও আছে, ব্যাপক সাহিত্য। কিন্তু ডায়ালেক্টে খুব কম লিখিত হয়, হয় না তা নয়, সংলাপে তো লেখাই হয়, গল্প উপন্যাস নাটক সংলাপে লেখাই হয়, লেখাই হয়। কিন্তু যেটা হয় যে মূলত মুখের সেগুলো, এবং সেগুলোর কোনো প্রশাসনিক ক্ষমতা নেই, এবং তা মূলত সকলেই যখন লেখাপড়ার জগতে আসে তখন সেই ডায়ালেক্ট থেকে বেরিয়ে আসে। কারণ আমি ঢাকার ছেলে, আমি ঢাকার যে ভাষাটা আমি জন্মের পর থেকে বলতাম, আমি লেখাপড়া শিখতে শিখতে সেই ভাষাটাকে আমি পেছনে ফেলে এসেছি, আমার ঘরের ভাষা। ডায়ালেক্টগুলো হচ্ছে মূলত ঘরের ভাষা, হোম ল্যাঙ্গুয়েজ। আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রমিত, সেই সঙ্গে সঙ্গে সব ডায়ালেক্টগুলো মিলিয়ে। বাংলার যেমন অনেকগুলো উপভাষা আছে, চট্টগ্রাম থেকে শুরু করে পুরুলিয়া পর্যন্ত, আবার হয়তো দক্ষিণ চব্বিশ পরগনা শুরু থেকে আবার জলপাইগুড়ি পর্যন্ত আছে। তো এরকম হতেই পারে যে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেকগুলো ডায়ালেক্টের সমাহার, তার মধ্যে একটা মান্য থাকবে, মান্যটা ওপরে বসে থাকবে, আর বাকিগুলো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে। একটা ল্যাঙ্গুয়েজ এই হচ্ছে একটা অনেকগুলো উপভাষার গুচ্ছ, তার মধ্যে একটা মান্য। করো আর করো, এটা কিছুই না। মনে রাখবে যে তুমি নিয়মিত একটা কাজ করো, তাকে ঘটমান বর্তমান বলে, সেটাতে ওকার দেবার দরকার নেই।
কিন্তু অনুরোধ যখন থাকবে, অনুরোধ আদেশ, তাতে হবে ওকার। করো, যাও, খাও, দেখো, শোনো, বলো, এইগুলোতে ওকার হবে। আবার একটা আছে ভবিষ্যৎ অনুজ্ঞা। ভবিষ্যৎকালে করো, এখন করতে হবে না, করো, তখন দুটোতেই ওকার হবে, করো। যেমন শুনো, একটা হর্ষও হয়ে গেল, শুনো, পড়ো, শোনো, দেখো, কেমন চোরো, বলো, দুটোই হবে। কাজে নিয়মিত যেটা হয় সেটাতে ওকার নেই। এখনকার অনুরোধে শেষেরটায় ওকার, পরের অনুরোধে পরে করতে হবে, তখন দুটোতেই ওকার, করো। হ্যাঁ, আর বাংলায় আর অনুসারে উচ্চারণ আলাদা নয়, একই উচ্চারণ। এটা হচ্ছে কণ্ঠ, অনুনাসিক, ব্যঞ্জন, এই দুটো উচ্চারণ আলাদা নয়। লেখা আলাদা, সংস্কৃতে আলাদা ছিল। সংস্কৃতে অনুসারটা ছিল কখনো কখনো ম, কখনো মূর্ধন্য, কখনো লন্ত, ফুটকি দিয়ে লেখা হতো। এতে সংস্কৃতের মতো বাংলায় নয়, বাংলায় দুটোরই এক উচ্চারণ আছে। আর ও এবং আর, এগুলো তুমি ব্যবহার করতে করতে বুঝে যাবে। এগুলো বিভিন্ন শৈলীতে, এবংটা একটু হয়তো ভারী শোনা, একটু একটু সাধু ভাষায় এবংটা বেশি চলে। ও আর আরটা আমাদের চলিত ভাষায় বেশি চলে। কাজেই এটা তুমি বুঝে যাবে। এগুলো সত্যি সত্যি হাতে ধরে শেখানোর নয়, তুমি বুঝে যাবে। এটা তো আলোচনা করলাম যে এই কারের প্রয়োগটা তোমাকে শব্দ অনুযায়ী বুঝতে হবে। যে শব্দগুলো সংস্কৃত নয়, সংস্কৃতে দীর্ঘইকার এর নিয়ম আছে। এমন কতগুলো আছে ইন প্রত্যয়ের শব্দ। ইন ইন প্রত্যয়ের শব্দে সেগুলো ইনের নটা চলে যায়, ইটা প্রথম আর এক বচন বলে, তাতে দীর্ঘই হয়ে যাবে। গুণী, গুণী, মন্ত্রী, যেমন এইগুলোতে দীর্ঘইকার হবে। সেটা আসলে আরো অনেক সময় লাগবে সেটা। তাকে আর তদ্ভবতে বাড়ি টাড়ি, এইগুলো তদ্ভবতে হস্যইকারী দেবে, দীর্ঘইকার দেবার দরকার নেই। ইত্যাদি প্রভৃতি, আবার বলছি ইত্যাদিটা সাধারণভাবে আমি ওই প্রভৃতিটা মানুষ হলে এবং শ্রদ্ধেয় হলে আমি সবাই প্রভৃতি লিখি। আর ইত্যাদিটা ওই সাধারণভাবে গরু বাছুর ইত্যাদি এভাবে রেখে করে। এমনিতে কোনো তফাৎ নেই, কিন্তু ওই বিষয়গুলোর সঙ্গে আমার আমার সম্পর্ক কীরকম। আমি যদি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র ইত্যাদি লিখি, সেখানে মনে হয় একটু অসম্ভ্রম প্রকাশ করা হচ্ছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র প্রভৃতি লিখলে মনে হয় তাদের সম্মানটা বজায় রয়েছে। এইটা আমার কাছে মনে হয়। জি না, সর্বজনীনটাই হচ্ছে সকলকে নিয়ে যে কাজ, সেটা সর্বজনীন। এইটা মনে রাখলেই হবে। সার্বজনীনটা সকলের জন্যে একটা অর্থ আছে, কিন্তু সকলকে নিয়ে যেটা, সকলের সহযোগিতা, সর্বজনীনই হবে। আর এইগুলো মনে রাখবেন, দুর্গা বানানটা দয় হস্য দিয়ে হবে। দুর্গা কখনোই দয় দীর্ঘ দিয়ে হবে না। এটা পুজোর আগেই আমার আতঙ্ক হতে থাকে, দুর্গা, দুর্গোৎসব, এইসব দয় দীর্ঘ কাজে। দুর্বা বানানে দয় দীর্ঘ হবে, দুর্বা, কিন্তু দুর্গাটায় দয় হস্য।
হ্যাঁ, হ্যাঁ, এগুলো ধ্বনির উচ্চারণ। খেলাটা তো বাংলা শব্দ, ম্যাডামটা ইংরেজি শব্দ। ইংরেজি ভাষা তো ধ্বনি আছে। টা ইংরেজদের মতো আমরা উচ্চারণ করতে পারি না, সময় স্যার বলি আর সমস্যা স্যার বলি। তো যে যেটা করে দন্তসা আকার, দন্তসা জবলা আকার দিলেও কোনো ক্ষতি নেই। স্যার আমরা এই উচ্চারণটা করতে পারি না, স্যার, এস স্যার, স্যার। তো এটা দন্তসা জফলা দিয়েও লেখা যায়, দন্তসা জফলা দিয়ে লেখাটাও চালু হয়ে গেছে, দন্তসা জফলা আকার দিয়েও লেখা যায়। দন্তসা আকার দিয়ে শুধু লেখাটা আমি ভালো করছি। খেলা, ম্যাডাম ইত্যাদি। ওই যে প ফ ব ভ এগুলো হচ্ছে বলা যায় স্পৃষ্ট ব্যঞ্জন, অর্থাৎ এগুলো উচ্চারণের বেলায় দুটো ঠোঁট একদম আটকে যায়। প, ফ, ব, ভ, ম। এই যে ঠোঁট আমার আটকে গেল, আটকে গিয়ে ছেড়ে দিল, এইটা হচ্ছে প ফ ব ভ, এগুলোকে বলে স্পৃষ্ট ব্যঞ্জন, স্টপ। আর যে বটা অন্তঃস্থ, এটা সংস্কৃত বর্ণমালা অনুযায়ী আমরা নিয়েছি, ওইগুলো হচ্ছে আটকে যায় না পড়ে। ইয়া, ইয়া, ইয়াটা এই মাঝখানে একটু সরু রাস্তা দিয়ে বাতাস বেরোচ্ছে। রা, রা দুপাশ দিয়ে বাতাস বেরোচ্ছে। দুপাশ দিয়ে বাতাস বেরোচ্ছে। ওই বটাও তাই ছিল, ওয়া, 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 সেইটা ছিল। আমাদের বাংলায় এটা এইভাবে ব্যবহার হয় না, এটা ওই বয়ের মতোই, স্পৃষ্ট ব্যঞ্জনের মতোই হয়ে গেছে। কাজে ওই বটা আমি আমার একটা বাচ্চাদের বর্ণমালা শেখার বই বেরোবে, তাতে আমি ওই বটা বাদ দিয়ে দিয়েছি। আগেও ছিল, প্রথম বই বলে আমার একটা ছিল, তাতে ওই বটা আমি বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, তরুণ কথাটা বিদেশি, ফার্সি কথা সম্ভবত, সেই জন্য এটা দন্তন নয়। দারুণটা সংস্কৃত কথা, তৎসম কথা, এই জন্যই মূর্ধন্য। ওই উৎস অনুযায়ী তফাৎ হয়। অন্তঃস্থ বা বর্গীয় বা চেনার সমস্যা আছে। একটা হচ্ছে বাণী, বাক, বিশ্ব, এই ধরনের কিছু শব্দ আছে। আর অভিধানে জ্ঞানেন্দ্র মোহন দাসের হরিচরণে আলাদা করে দেওয়া আছে, কোথায় যেন একটু তারা চিহ্ন দেওয়া আছে। আর মনে রাখবেন যে উপসর্গে যে কটা আছে, বি, অবি, এগুলোতে সবই হচ্ছে অন্তঃস্থ। হ্যাঁ, একটু পরে বলছি, আমি একটা ভিডিও কনফারেন্সে আছি। আর মাঝখানে যে সন্ধিতে, আমি একসঙ্গে লিখেও ছিলাম এগুলো নিয়ে, যে দুটো স্বরবর্ণের মাঝখানে যে বটা পাবে, যেমন কি বলবো, বিবেক, বিটা উপসর্গ, সেটা হবে অন্তঃস্থ। আর বিয়ের পরে বেক, ই, এ, মাঝখানে সেটাও হচ্ছে অন্তঃস্থ। এরকম দুটো স্বরবর্ণের মাঝখানে যে বটা পাবে সেটাও অন্তঃস্থ। এরকম কিছু কিছু নিয়ম আমি বার করেছিলাম, এখন তো সেগুলো মনে নেই। এটা লেখার কারণ আমরা জানি না, সংস্কৃতে এইভাবে লেখা হয়েছে। প্রদ্যোত এই কারণে লেখা হয়েছে যে কথাটা ছিল প্রদ্যোত, কাজেই আর বিদ্যুৎটা ছিল বিদ্যুৎ। ওই যে বললাম যেগুলোতে খণ্ডত দেওয়া হয়, শরৎ, ভবিষ্যৎ, বিদ্যুৎ, যেমন প্রদ্যুৎটা কখনোই এটা ছিল না, প্রদ্যুত বলা হতো, সেই জন্যই প্রদ্যুতটা ত দিয়ে লেখা হতো। তারপরে একটা অ ছিল, আমরা সেটা উচ্চারণ করি না।
হ্যাঁ, বেল্লতে বই অন্তঃস্থ ব, কিন্তু তাই বলে তাই নিয়ে বাল্বের ভাবে লিখবে না। বয়াকার লয় হোসেন তো বই লিখবে, অনেকে বাল্বটা বাল্য লেখে, বয়াকার লয় বপলা লেখে, এটা খুব ভুল। তাহলে ওই বাল্য পড়তে হবে, বিল্লটা ওইটাই অন্তঃস্থ। হ্যাঁ, এই যুক্ত ব্যঞ্জনের শেষে যেটা আছে বিশ্ব, বিল্ল, এগুলো সব হচ্ছে ওই অন্তঃস্থ। এটা মনে রাখবে, যুক্ত ব্যঞ্জনের শেষে যেটা থাকে তত্ত্ব, তাতেও তাই। এই তো আমার নিজের বইয়ের বিজ্ঞাপন দিতে আমার ইচ্ছে করে না। দেখবে আমার বই আছে, আমার একটা ব্যাকরণ বানান অভিধানও আছে, আর বানান বিবেচনা বলেও একটা বই আছে, সেগুলো কলকাতায় পাওয়া যায়। না না, তুমি না, কোনো তুমি এই বিশ্বাস করবে না, ভালো একটা জীবনী পড়বে, প্রভাত কুমার মুখোপাধ্যায় বা প্রশান্ত কুমার পালের জীবনী পড়বে, আহ, এমন 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 কথা, তাই বলে এটা এই সমীকরণটা করবে না যে বড় কবি হলে খুব ডিগ্রি থাকতে হবে। এটা একদম ভুল কথা। পড়েছেন রবীন্দ্রনাথ, আমাদের অনেকের চাইতে অনেক বেশি পড়েছেন, পড়াশোনা করেছেন। অর্থাৎ ডিগ্রিতে যেটা হয় না, এই ডিগ্রিকে অতিক্রম করে তিনি অজস্র পড়াশোনা করেছেন। সেটা তার ওই শান্তিনিকেতন লাইব্রেরিতে গেলেই বোঝা যায়। বইয়ের পাশে পাশে তিনি নোট করে করে কিভাবে বই পড়তেন। তো এই ডিগ্রিটা কোনো মানুষের পরিচয় নয়, মানুষের কীর্তিরও পরিচয় নয়। ডিগ্রিটা একটা একেবারেই কি বলবো, ছেদক চিহ্ন। ডিগ্রিটা কোনো ব্যাপারই না। এটাও তোমাকে র এবং র, এটাও উচ্চারণটা জানতে হবে। কতগুলো শব্দে আলাদা, যেমন বাড়ি আর বাড়ি, বেড়ানো আর বেরোনো, এইরকম কতগুলো, পাড়া আর পাড়া, র, জিভটা রটা ডয় বিন্দু র যেটা, তাতে জিভটা উল্টে গিয়ে একটা ঠোকা মারে, এই তালুর পেছনে যাকে বলে মুদ্রা, র র র, জিভটা উল্টে যায়। আর রয়ের বেলায় জিভটা উল্টে যায় না, সামনে এসে দাঁতের গোড়ায়, র র র, সামনে এসে দাঁতের গোড়ায় ঠোকা মারে। তো এইটা খেয়াল রাখবে, বানান দেখে ঠিক করবে যে এটা র আছে, আমি এইভাবে উচ্চারণ করব, আর ওটা র আছে, আমি এইভাবে। র এর বেলায় জিভটা উল্টে ঠোকা মারবে, আর র এর বেলায় জিভটা সামনে এসে দাঁতের গোড়ায় ঠোকা মারবে, এইভাবে। আর বানান দেখে, বাড়ি, গাড়ি, এই ধরনের কিছু বানান আছে, তার সঙ্গে সঙ্গে বাড়ি, বাড়ি, কেমন এরকম, বেড়ানো, বেরোনো, এই ধরনের কতগুলো শব্দ আলাদা আলাদা করে নেয়। গাঁথিটা আনন্দবাজার লেখে, সেই জন্যই হয়তো এটা উত্তর ভারতে গাঁধী বলে, ঠিক আছে। আনন্দবাজারের একটা নীতি হচ্ছে, দেবনাগরীতে যেভাবে ছাপা হয়, একজন তাদের অবাঙালি সম্পাদক তাদের এই উপদেশটা দিয়েছিলেন বলে আমি শুনেছি, দেবনাগরীতে যেটা ছাপা হয় সেইটাই বাংলাতে হুবহু করতে হবে। ওই দেবনাগরীতে গাঁধী ছাপা হয় চন্দ্রবিন্দু দিয়ে, কিন্তু যেটা আমার মনে হয় যেটা ভুলে যাওয়া হয়েছিল, দেবনাগরীর চন্দ্রবিন্দু আর বাংলার চন্দ্রবিন্দু এক নয়। দেবনাগরীর চন্দ্রবিন্দু এরকম সংস্কৃতের মতো, যেমন সম্পদ লেখা হলে ওই সেটা
চন্দ্রবিন্দু দিয়ে ফুটকি দিয়ে লেখা হবে, দন্তস্ব ফুটকি প দ। আকাঙ্ক্ষা লেখা হলে আ কা, তারপরে ফুটকি, তারপরে কর্মধস্বর, এরকম আছে দেবনাগরী। ফুটকির এক একটা মানে এক এক রকম, সংস্কৃত এটা আছে। তো সেটা আনন্দবাজারে আমার মনে হয় এই জায়গাটা ভুল হয়েছে। আমি জানি না সত্যি তারা ভুল করেছেন কিনা, যে এই চন্দ্রবিন্দুটা, দেবনাগরীর চন্দ্রবিন্দুটা হুবহু বাংলায় আনা উচিত হয়। গান্ধী নিজে বাংলা সই করেছেন দন্তনয় ধয় দীর্ঘইকার দিয়ে, সেটা আমি দেখেছি। অস্বীকার দিতেই পারি, কারণ গান্ধীটা তৎসম শব্দ নয়, কিন্তু গান্ধী যাই হোক বড় কাগজ লিখে। আচ্ছা, টি আর টি এর ব্যবহার নিয়ে আমার লেখা আছে, তোমরা যদি আমার ওই অভিধানটা দেখো, সেটা আমি একটু সহজ করে বলি। যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না হবে, শুধু সেটার সঙ্গে কয় হর্ষিকার হবে। তুমি যাবে, হ্যাঁ বা না উত্তর, যাবে কি কয় হর্ষ। তুমি খাবে, এটাও হ্যাঁ বা না উত্তর, এটা কয় হর্ষ। এমনকি তাতেও কয় হর্ষ, কারণ ও কি গোল করেছে, হ্যাঁ এমনকি ও গোল করেছে, এইটা ওই হ্যাঁ বা না প্রশ্নের সঙ্গে জড়িত, কাজেই কয় হর্ষই দিয়েই হবে। অর্থাৎ যে প্রশ্নের সঙ্গে উত্তরটা হবে হ্যাঁ বা না, সেটা কয় হর্ষই দিয়ে হবে, এটা মনে। আর যে প্রশ্নের সঙ্গে একটা কিছু বলে উত্তর দিতে হবে, তুমি কি খেয়েছো, হ্যাঁ বা না উত্তর দিলে হবে না, এটা হবে আমি ভাত খেয়েছি, সেইটা হবে কয় দীর্ঘইটা। তুমি কি পড়ছো, আমি ইংরেজি পড়ছি, আমি হ্যাঁ বা না বললে হবে না। কেমন? এখানে এই প্রশ্নটা কয় দীর্ঘই হবে, এবং তার সঙ্গে সঙ্গে হবে কি রাম কি শ্যাম দুটোই সমান পাঁচ, এখানে কয় দীর্ঘই হবে, কয় দীর্ঘ একটু টেনে উচ্চারণ হয়, কি রাম কি শ্যাম। কি ভালো, যখন আমরা উচ্ছ্বাস করি, বিশেষণের আগে যখন কি বসাই, এটাও দীর্ঘইকার হয়। কি ভালো, কি খারাপ, কি বিশ্রী, এইগুলো সব দীর্ঘইকার হবে। কিন্তু যে প্রশ্নটা হ্যাঁ বা না উত্তর হবে, সেটার সঙ্গে শুধু কয় হর্ষই, আর এমনকি কথাটার সঙ্গে কয় হর্ষই। বড় কাগজে এমনকি কয় দীর্ঘইকার দিয়ে লিখে, আমি মনে করি সেটা ভুল। ওই আবার বিষাদ হচ্ছে, আগে হর্ষই আছে, আগে হর্ষই আছে বলেই বিষাদ, বিষাদেও তাই। কেমন? আর অবসাদে তো আগে অ আছে, কাজেই দন্ত সপ্তবিধিতে আছে। হ্যাঁ, এর আগে ওই করতে আমি বলেছি, এটা লিখটা চলিত ভাষায় নয়, লিখটা সাধু ভাষায় হতেও পারে, কিন্তু লিখটা চলিত ভাষায় নয়। লেখটা হচ্ছে নিয়মিত লেখ, লেখটা হচ্ছে আদেশ, এখন লেখো। আর লিখটা হচ্ছে পরে লিখো, ভবিষ্যৎ অনুক্কার। লেখো ক্ষয় ওকার, এখন লিখো পরে। আর লেখটা হচ্ছে তুমি একটা কাগজে ফিচার লেখো, তাই তো? হ্যাঁ, এটা নিয়মিত ঘটমান বর্তমান যাকে বলে, এটাতে ওকার নেই। অনুরোধে ওকার, এখনকার অনুরোধ, পরের অনুরোধে আগেরটা লিখো, পরের অনুরোধ আমাকে একটা চিঠি লিখো। দেখো,
অন্তস্থ বয়ের থাকলে কোনো সুবিধা হয় না। বিশ্বটে যে অন্তস্থ ব আছে আমাদের উচ্চারণে যায় না। বিশ্ব আমরা বলি বিশ্ব, দুটো তালে বসা, বিল্ল দুটো ল হয়ে যায়। আমাদের জফলা, বফলা আর মফলা যে ব্যঞ্জনের সঙ্গে লাগে সেই ব্যঞ্জনটা ডবল হয়ে যায়। আমাদের এগুলোর উচ্চারণ নেই। কাজে অন্তস্থ ব রাখার কোনো অর্থ হয় না বর্ণমালায়। আমি আমার নতুন যে হাতে খড়ি বলে একটা বই বেরোবে বাচ্চাদের জন্য, তাতে আমি এটাকে রাখিনি। এটাও সহজে বেশিরভাগই সংস্কৃত শব্দে রেফ থাকে। কখনো কখনো আমরা যে অন্য শব্দে করি, যেমন শর্ত, মির্জা, ফর্সা, যেমন এই ধরনের কিছু কিছু শব্দে রেফ আমরা ব্যবহার করি। এবং রেফটা ব্যবহার করা ওই কারণে জায়গাটা কম লাগে। আর এটা দেখে এর কোনো নীতি আছে বলে আমি জানি না। বুঝতে পারছো? এটা ওই দেখে তোমাকে শিখতে হবে। ভরসাতে আবার নেই, রেফ নেই। ভরসাতে লিখছিলে ভরসাতে নেই, কারণ কথাটা ভরসা ছিল, কাজে ভরসা। ওই যে কিভাবে এইটা, ওই যে প্রশ্ন, হ্যাঁ, দীর্ঘইকার দিয়েই লিখতে হবে। কিভাবে, কিভাবে, কি রকম, কি জন্যে, আহ, এইগুলো সব দীর্ঘইকার। ভালোবাসাটা লয়কার দিয়ে চলে গেছে। আনন্দবাজার যাই করুক লয়কার দিয়ে চলে গেছে, ভালোটাও লয়কার দিয়ে চলে গেছে। আমি নিজে পক্ষপাত। আহ, ভালো, কালো, ভালো, এগুলো আমি লয়কার দিয়ে দেওয়ার পক্ষপাত। ওই বড়, আর সে ছোট বড় নাও হতে পারে। ছোট বড়, কাল ছোট বড়, এটা তুমি যেরকম লেখো, এটা যে কোনো একটা লেখা যেতেই পারে। রবীন্দ্রনাথ বড় ছোট লিখতেন, কিন্তু এটা তুমি যা ইচ্ছে লিখতে পারো, ওকার নাও দিতে পারো। ও এর উচ্চারণ, ও ও ও, ওই যে আমার ঠোঁট গোল করছি দেখো, ও, আহ, এই ঠোঁটের চেহারা দেখে বুঝতে হবে। আর জিভটাও একটু পিছিয়ে যায়। ও বললেই তো জিভটা পিছিয়ে যায়। দেখো আমার এই মুখে, আমাদের বাংলায় 7টা স্বরধ্বনি আছে মুখে। আর আমার ঠোঁট দেখে দেখো, আ, ঠোঁটটা সবচেয়ে বেশি হয়। তারপরে এ, আর একটু, তারপরে ই, আর একটু ছোট ছোট হয়ে গেল। সেই রকম উ, গোল হলো ঠোঁট। অ, ও, আর একটু বড় হলো। অ, আর একটু বড় হলো। আতে সবচেয়ে বড় হলো। এই ঠোঁটের আকৃতি দেখে উচ্চারণগুলো অনেক সময় ঠিক হয়। ও এর বেলাতেও তাই। জীবের ব্যাপারটা আমরা অত লক্ষ্য করি না, জীব এগোয় পেছনে। ই, ই এর বেলায় জীব এগিয়ে আসে, ই এর বেলায় জীব এগিয়ে আসে, এর বেলায় জীব এগিয়ে আসে। ও, এইটা দেখো ঠোঁট দেখে উচ্চারণ করে। এই রে, আহ, এই এই সংস্কৃত ব্যাকরণ সব আমার মনে নেই এখন। পরে তুমি আমাকে ফোন করো, আমি দেখে নেব। নি উপসর্গটা আছে, ভিকটা কিভাবে হলো আমি জানি না, মনে নেই। এইগুলো ওদের ওই
বানান দেশে শেখাতে হবে, বানান দেশে শেখাতে হবে, উপায় নেই। আলাদা আলাদা করে সহজে বোঝাবার। আমি একটু পরে করছি, আমি একটা ভিডিও কনফারেন্সে আছি, একটু পরে কথা বলছি। ঠিক আছে, এই তো। আমার মনে হয় সবাই ভালো থাকো, আনন্দে থাকো, সাবধানে থাকো। এই চারপাশে পৃথিবীর দুঃসময় চলছে, এর মধ্যে নিজেরা যথাসম্ভব সাবধানে থাকো। ভালো, কোনো স্নেহ নাও। সকলে ভালো থাকো। মানুষের একটু ভালো যে যেভাবে পারি, না করতে পারলে জীবনটা কেন।